ভারতের বাংলাদেশের যেই এখন অবস্থান, বাংলাদেশকে নিয়ে তারা যা আমরা কি বলবো যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার বক্তব্য প্রচার, তার আগে তার ফোনালাপ, তার সাক্ষাৎকার প্রকাশ, মানে কি আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ধরনের বিষয়গুলোকে সুযোগ কেন দিচ্ছে ভারত? এটা তো ভারত সরকারই ভালো বলতে পারবে। আমরা সবসময় এটা বিশ্বাস করি এবং আমরা ভারতকে সবসময় একটা সম্মানের চোখে দেখে এসেছি যে ভারত পৃথিবীর একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হয়, সেখানে বিচার বিভাগ বা অন্যান্য ইনস্টিটিউটগুলো কাজ করতে পারে নিজেদের মতো করে। তাদের সেনাবাহিনী কখনো সামরিক শাসন জারি করেনি, সিভিলিয়ান যে রুল সেটাকে মেনে চলে, কমান্ড স্ট্রাকচার মেনে চলে তারা। এটা আমরা সবসময় দেখে এসেছি এবং তারা তাদের মধ্য থেকে পৃথিবী বিখ্যাত অনেক মানুষের মানে জন্ম হয়েছে। এগুলা সব কিছু কি ভারতের ইতিবাচক দিক। আর তারপরে তো আমাদের মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহায়তা করেছে, পাশে দাঁড়িয়েছে, সেগুলোকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। কিন্তু এখন এই ৫৫ বছর পরে, বাংলাদেশ হওয়ার ৫৫ বছর পরে আমাদের মনে হয় যে ভারত কি বাংলাদেশের জনগণকে পাশে পেতে চায়, নাকি ভারত সেই গণহত্যাকারী, মানবতা বিরোধী এবং ফেরারি আসামিদেরকে নিয়ে থাকতে চায়। এখন এই দুটো অপশনের মধ্যে ভারতকে বেছে নিতে হবে। আমরা যেটা লক্ষ্য করে এসেছি যে ভারতীয় সেই মানে যারাই সরকারে থাকুক, সেটা কংগ্রেস বা আপনার বিজেপি, এরা সবসময় একটি নির্দিষ্ট দলকেই সবসময় প্রাধান্য দিয়ে থাকে, যেই দলটি হয়তো অনেক আগে মানে থেকে তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, মুক্তিযুদ্ধের সময় তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। কিন্তু তারপরে যে বাংলাদেশের মানে নদী দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, আরও অনেক রাজনৈতিক দল তৈরি হয়েছে, অনেক মত পথের বিকাশ হয়েছে, সেটাকে ভারত কখনো মানতে চায় না। আমরা ছোট ক্ষুদ্র একটা দেশ, ভারতের অনেক ছোট। আমাদের মানে ভারতের সাথে আমাদের সীমানা হচ্ছে ৪,০৬৯ কিলোমিটার। পাকিস্তানের সাথে তাদের সীমানা কাশ্মীর বাদ দিয়ে মাত্র ১৭০০ কিলোমিটারের মতো। চীনের সাথে তাদের সীমানা ৩,০০০ কিলোমিটারের মতো। মানে সবচেয়ে বেশি সীমানা ভারতের হচ্ছে বাংলাদেশের সাথে। এখন প্রতিবেশী তো কখনো পরিবর্তন করা যায় না, এটা আল্লাহ তাআলা করেন, মানে এটা তৈরি করেন। কিন্তু ভারত কেন এই কাজটা করছে? ভারত কেন এটা মেনে নিতে পারছে না যে শুধুমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু এই দেশে, এবং আওয়ামী লীগ না থাকলে অন্য কোনো দলকে তারা পাত্তা দিতে চান না? তারা আপনার এই যে আপনার যদি খেয়াল থাকে যে ২০১৩ সালে ১৪ সালের নির্বাচনের আগে তাদের পররাষ্ট্র সচিব চলে আসলেন বাংলাদেশে, পররাষ্ট্রমন্ত্রী চলে এসে তারা মানে যেভাবে হোক নির্বাচন হতে হবে একটা হুমকি দিলেন, নির্বাচনটা করে নিয়ে গেলেন। বাংলাদেশে বারবার নির্বাচনী ব্যবস্থাপনাগুলোকে তারা বাধাগ্রস্ত করলেন, কি একমাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। বাংলাদেশের মধ্য দিয়ে তারা ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিটের মাধ্যমে পণ্য পরিবহন করবেন, মংলা চট্টগ্রাম বন্দর তারা ব্যবহার করবেন, খুবই ভালো কথা। আমাদের মধ্য দিয়ে তাদের পণ্য যদি যায় মানে কম সময়ের মধ্যে, এটাকে আমরা বাধা দিয়ে আমাদের উচিত না, তার কারণ তাদেরও আপনার অনেক সুবিধা হয়, আমরাও যদি কিছু এর থেকে আয় করতে পারি যেভাবে সিঙ্গাপুর আয় করে। কিন্তু আমরা দেখতে পেলাম যে না, তারা আমাদেরকে ঠিকমতো পয়সা দিতে চায় না, তারা চায় না। এবং তারা যেটা করতে চায় যে ওই নতজানু একটা পররাষ্ট্রনীতি যেন বাংলাদেশের থাকে, বাংলাদেশ যেন তাদের বাইরে, বলয়ের বাইরে যেন কখনো না যায়। তাদের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতির পরিপূরক যেন সবসময় বাংলাদেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতি থাকে। এখন এটা যদি ভারত করতে যায়, তাহলে ভারত হয়তো তার নিরাপত্তা চিন্তা করে যে ওই পাশে পশ্চিম দিকে আরেকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র, আর বা এই পূর্ব পাশে আরেকটি মুসলিম রাষ্ট্র যদি শক্তিশালী থাকে তার অসুবিধা হতে পারে। এই চিন্তা করাটাই তো একটা, আমি মনে করবো যেটা বোকামি। তার কারণ কে যে কার মানে কখন কার শত্রুতে পরিণত হবে, কার বন্ধুতে পরিণত হবে, কে কিভাবে বন্ধুত্ব বজায় রাখবে, এগুলো আন্তর্জাতিক সম্পর্কের উপরে নির্ভর করে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, পৃথিবীর ১ নম্বর পরাশক্তি, তাকে কিন্তু মেক্সিকো ভয় পায় না, তাকে কিন্তু কানাডা ভয় পায় না। আপনার ইউরোপিয়ান ইউনিয়নের দিকে দেখেন, এক দেশ আরেক দেশের মধ্যে কিভাবে চলাচল করছে, সেখানে কেউ কাউকে ভয় পাচ্ছে না। আপনি চীনের দিকে তাকান, আপনি চীনের সীমান্তবর্তী যে দেশগুলো আছে, আমি সেই সীমান্তের দুটো দেশের সীমান্তে গিয়েছি নিজে, ভিয়েতনাম, মায়ানমার, এই দুটো সীমান্তে দেখেন, সেই সীমান্তবর্তী দেশের মানুষ ওই নিকটবর্তী চীনা শহরে 7 দিনের জন্য যেতে পারে কোনো ভিসা ছাড়া। চীন সেই সুবিধাগুলো দিচ্ছে যে ঠিক আছে এখানে আসো, বাজার করো, এখান থেকে তোমরা ঘোরো, হ্যাঁ, এই জিনিসগুলো তারা দেয়। ভারত আপনি দেখবেন বাংলাদেশের ব্যাপারে সবসময় আপনার ধর্মীয় ভিত্তিতে একটা হুজুগ তৈরি করে, যে আমাদের দেশে কোনো কিছু হলেই, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই বিষয়টাকে তারা সামনে নিয়ে আসে যে আমাদের এখানে জঙ্গিবাদ মানে মাথা চাড়া দিয়ে উঠছে। আমি ভারতীয়দেরকে প্রশ্ন করতে চাই, তারা তো পৃথিবীতে
অনেক ক্ষেত্রে এগিয়ে আছেন। গুগল বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন জায়গায় তাদের ইঞ্জিনিয়াররা, তাদের সিইও আছে, মানে গুগলের সিইও আপনার একজন ভারতীয়। তো তারা কি মানে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েম মানে এখন চালাচ্ছেন? এত বড় একটা দেশ, সেখানে একটি ধর্মীয় দল শুধু ধর্মের নামে দেশটা চালাচ্ছে। আমরা বাংলাদেশ কিন্তু কখনো ধর্মের নামে দেশ চালাইনি। আপনি এই যে বাংলাদেশে জামাতে ইসলামী আছে, জামাতে ইসলামী আমাদের এখানে আসন পেয়েছে, ভালো কথা। আমাদের এখানে বাংলাদেশের কি এখন কোনো কিছু পরিবর্তন হয়েছে যে আমরা এখানে উগ্রবাদকে সমর্থন করছি রাষ্ট্রীয়ভাবে? আমরা রাষ্ট্রীয়ভাবে করি না। কিন্তু এই যে দেখেন শেখ হাসিনা এবং অন্যান্য যে অপরাধীদেরকে তারা আশ্রয় দিচ্ছেন, এই আশ্রয় দিয়ে তাদের লাভটা কি হচ্ছে? বাংলাদেশের সাথে সম্পর্কের আপনার অবনতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। কালকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে বাংলাদেশ কখনো করদ রাজ্য হবে না। আচ্ছা, এখানে এবং সেখানে একটা যুক্তি করছি যে বিমস্টেকে আবার আমরা দেখছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো, মানে এই যে দুই ধরনের আচরণ, এটা আসলে আচ্ছা, বিমস্টেক ওটা আসছি। আমাদের প্রধানমন্ত্রীও দেখেন কি বলেছেন, উনি বলছেন এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাল্লাহ। আমরা কি 18-20 কোটি লোকের একটা দেশ না? ওদেরকে তো মনে রাখতে হবে ভারতকে, যে এতগুলি লোক এই দেশে থাকে। আমরা বাংলাদেশের মানুষকে আমরা ভারতে খরচ করি, ভারতের মানুষ বাংলাদেশে খরচ করে না। ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি হচ্ছে $8 বিলিয়ন। এই যে কথায় কথায় আমাদের দেশেরও কেউ কেউ বলতে চেষ্টা করে, এবং তারা তো অহরহ বলে যে তারা নাকি চাল দিলে, ডাল না দিলে, পেঁয়াজ না দিলে আমরা নাকি না খেয়ে একদিনে মরে যাব। আচ্ছা, ওনাদের দেশ থেকে যে আমরা যেই খাদ্যপণ্যগুলো আনি, সেগুলো কি আমরা মাগনা আনি? আমরা কি ফ্রি আনি? আমরা আমাদের ফরেন কারেন্সি, আমাদের গরিব মানুষ, এমনও হয়েছে এই যে গেল 2 বছরের মধ্যে আমরা দেখেছি যে আমাদের যখন হচ্ছে ভিসা নিয়ে তারা এক ধরনের জটিলতা তৈরি করলো, যে বাংলাদেশ তারা ভিসায় কোনো ধরনের দিল না, এমনকি মেডিকেল ভিসাতেও এক ধরনের অনেক হ্যাসেল করেছে আমাদের যারা এখানে মেডিকেল ভিসাও যেতে চেয়েছেন, টুরিস্ট ভিসা তো বন্ধ হয়েছিল। সেখানকার ব্যবসায়ীরা পর্যন্ত রীতিমতো কিন্তু হা হুতাশ করেছে, কারণ তাদের থেকে এখান থেকে মানুষকে কিন্তু বাণিজ্য করে, কেনাকাটা করে অনেকটা। আমাদের এখানে প্রয়োজন না থাকলেও আমি বলি যে আমাদের মানুষ তো এখন আমাদের, আপনি জানেন যে মাথাপিছু আয় আমাদের বাংলাদেশের বর্তমানে ভারতের চেয়ে বেশি। এটা কিন্তু আমার কথা না, এটা আপনার এই IMF এর বা বিশ্ব ব্যাংকের এদের কথা। তা আমাদের মাথাপিছু আয় বেশি। আমরা ভারতে কি কারণে যাই? তার কারণ আমাদের সীমান্তবর্তী। এই পশ্চিমবঙ্গের লোকেরাও বাংলা ভাষায় কথা বলে, কলকাতা একটা বড় শহর, আমাদের অনেকে আছে যাই একটু দেখে আসি, ভালো শাড়ি পাওয়া যায় একটু কিনে নিয়ে আসি, এর জন্যই তো যাই আমরা। তা আমাদের পকেটের পয়সা তো খরচ করি। ওরা যেই কথাগুলো বলে, আপনি হ্যাঁ আমাদের দেশে খাদ্যদ্রব্য দরকার হবে, আমরা ভিয়েতনাম থেকে আনবো, আমরা থাইল্যান্ড থেকে আনতে পারি, আমরা পাকিস্তান থেকে আনতে পারি, চীন থেকে আনতে পারি, আমরা অনেক ক্ষেত্রে না এনেও ভারতের কাছ থেকে আনি। এটা ওদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু আনি। এই যে যখন পেঁয়াজের সংকটটা তৈরি হয়েছিল গত ওই যে আপনার 5ই আগস্টের পর থেকে 2024 সালে, আমরা কি পাকিস্তান থেকে, চীন থেকে পেঁয়াজ আনিনি? আমাদের দেশের লোক কি না খেয়ে মরে গেছে? আমরা ওখানে খরচ করি, ওদেরকে মনে রাখতে হবে। এবং আমাদের এখান থেকে প্রচুর ভারতীয় বাংলাদেশে কাজ করে, আমরা কিন্তু তাদের কাউকে কেউ কখনো গায়ে হাত দিয়েছে বলে কোনো প্রমাণ নেই। তারা এখান থেকে টাকা উপার্জন করে ওই দেশে নিয়ে যায়, মানে রেমিটেন্স নেয়। আমার যতটুকু এখন খেয়াল পড়ছে, বাংলাদেশ হচ্ছে ভারতের 5ম মানে বৃহত্তম রেমিটেন্স আধার, মানে রেমিটেন্স পায় বাংলাদেশের কাছ থেকে। তা আমাদের প্রতি তো ওদের কৃতজ্ঞতা থাকা দরকার, যেহেতু আমরা ক্রেতা, আমরা ওনাদেরকে পয়সা দিচ্ছি। সেখানে উল্টো কি হচ্ছে, আমাদের সাথে সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার নানা ধরনের কর্মকাণ্ডকে তার এক ধরনের মুখে বলছে যে এখানে সরকারের কিছু করবার নেই, এটি বেসরকারি নানা আয়োজন। আমি একটু আতিক মুজাহিদের কাছে আসতে চাই, কি মনে হয় আপনার কাছে? আসলে আমরা অবশ্যই প্রতিবেশী সকল দেশের সাথেই আমরা সম্পর্ক ভালো করতে চাই, সেটি রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, বাণিজ্যিকভাবে হোক, যেটাই হোক না কেন। কিন্তু অন্য দেশের এই ধরনের ভূমিকা, আমরা তো আমরা তো আসলে বলেছি যে আমরা তো কারোর সাথেই কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চাই না, কিন্তু আমরা আমাদের নিজেদের স্বার্থটা সবার আগে হচ্ছে আদায় করতে চাই। সেখানে ভারতের এই অবস্থানগুলো আসলে কিভাবে দেখছেন? আমি একটু কিছু বলি। ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা থিওরি আছে, রিয়েলিস্ট থিওরি বলে। রিয়েলিস্ট থিওরি মানে হচ্ছে পৃথিবীতে এরকম কোনো রুলস রেগুলেশন ফিক্স নাই যে আপনি তার মাইনে চলতে হবে, যদি ইন্টারন্যাশনাল অর্ডার বিভিন্ন কিছু বলা হয়। বেসিক্যালি ন্যাশনাল ইন্টারেস্ট, ক্যাপাবিলিটি, আমি আমার ন্যাশনালকে সার্ভ ইন্টারেস্ট যেটা হবে তার সাথে আমি রিলেশনশিপ করবো রিয়ালিজমের বেসিসে। আচ্ছা, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে দুইটা ইস্যুতে, মিউচুয়ালি রেসপেক্ট থাকতে হবে, এবং আমার ন্যাশনালে যে ইন্টারেস্ট সেটার সাথে আমরা উইন উইন সিচুয়েশন, তুমি তোমার ইন্টারেস্ট, আমি আমার ইন্টারেস্ট, তোমার মতো করে আমি চলবো না, যেটা আগে উট করে চাপাই দিয়েছেন সেই জিনিসটা। কি ঘটনা ঘটলো, আমাদের অ্যাডভাইজার উনি এবং পররাষ্ট্র উপদেষ্টা, যেটা আমাকে বলা হয় যে
প্রাইম মিনিস্টার 3 আগস্ট সম্ভবত রিকোয়েস্ট করেছে যে তাকে যেন অ্যাক্সেস করে দেওয়া না হয়। আপনি বলেন বাংলাদেশ সরকার যদি প্রেস ক্লাবে একটা বেসরকারি মানে আমাদের মানে যে কোনো ধরনের একটা প্রতিষ্ঠান বললো যে ইন্ডিয়ান ওনাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী একটা গ্রুপের নেতা, তাকে আমরা প্রেস ব্রিফিং ধরলাম, আমরা যারা নাগাল্যান্ডের স্বাধীনতা চাই, আমরা তাদেরকে নিয়ে এসে তারা বললো যে আমরা এখানে একটা কনফারেন্স করব। বাংলাদেশ সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া কি পসিবল? এখানকার বাংলাদেশ ইন্টেলিজেন্স ওকে ছাড়া, এখানকার প্রেস ক্লাবের সাথে কথা একটা কিছু হইলেই তো সাথে সাথে ডিএমপি কমিশনার এসে বলবে কি ব্যাপার তুমি এখানে করতেছো, কিভাবে, কে অনুমতি দিছে তোমার? ইজ ইট পসিবল? ইট ইজ ইম্পসিবল। তারপরে আপনি কি বুঝাইলেন? ইন্ডিয়া বুঝাইলেন যে এখানে আমি করতে দিয়েছি, বলতেছে ডিপ্লোমেট না, আমরা তো একটু বলি না, এই যে কথা বলতে বলি না, পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হোক, এখানে করার দরকার নাই। কি মনে হয় কেন আসলে তারা এই ধরনের আচরণ করছে? ইন্টারেস্টিং। আপনাকে আমি প্রেসার দেওয়ার কিছু বুদ্ধি কি, সাপোজ আপনাকে যদি এই এখান থেকে সরাইতে চাই, তাহলে আমি একটা আন্দোলন নামাই দিব, আপনার বিরুদ্ধে কিছু বলবো, এই প্রেসারে রাখবো আপনাকে। সো তারা শেখ হাসিনাকে দিয়ে বলায় প্রেসারে রাখার চেষ্টা করতেছে। ইন্ডিয়া কিছু একটা অর্জন করতে চায় বাংলাদেশে, এবং অনেকে বলে যে প্রাইম মিনিস্টার কেন ইন্ডিয়াতে সফর করলো না, কেন চীন ছিল, কেন চীনে গেল, বা কেন অন্য দেশে তার কি ফরেন মিনিস্টার আসলো। ভেরি ইন্টারেস্টিং। তার কি ফরেন মিনিস্টার আজকে একটা মেড এন ভেরি ইন্টারেস্টিং স্টেটমেন্ট, এবং উনি বলেছেন যে আমরা তো বাংলাদেশ তো হারিয়ে যাচ্ছিল, হি রিটার্ন রিক্লেম হিজ ওন সভরেনিটি। তাহলে আমরা রাষ্ট্র হিসেবে আমরা হারিয়ে যাচ্ছিলাম, আমাদের নিজস্ব কোনো পলিসি ছিল না, আমরা বহির্বিশ্বে কোথাও গেলে আমাদের সাবেক তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, আমি ভারতবর্ষকে বলে এসেছি ওনারা যেন এটা দেয়। এবং ইন্টারেস্টিংলি আমি একটা ক্রিটিক করি, আমাদের রিসেন্টলি আমি আজকে দেখলাম আমাদের জ্বালানি মন্ত্রী বলল যে ইন্ডিয়াকে বলেছি পাইপ দিয়ে বেশি তেল দেওয়ার জন্য। এরা সুরটা কিন্তু আমার পছন্দ হইতেছে না। এটাকে কোনোভাবে উনি কি ইন্ডিয়ান এখানে মন্ত্রী নাকি ইন্ডিয়ার কাছে, মানে উনি এই ইন্ডিয়ান পারপাস সার্ভ করে? এটাকে সতর্ক। আমার কথা হচ্ছে কোনোভাবে এই জিনিস করা যাবে না। ইন্ডিয়ান আমরা বায়ার, আমরা যার সাথে রেসপেক্টফুলি আমরা বেশি দামে কিনতে, আমাদের ভিজিবল কিনতে পারবো, তার কাছ থেকে কিনবো। ইন্ডিয়া গত 2.5 বছর আমাদেরকে পিএসটিএস কিছু দেয়নি, চলছে না বাংলাদেশ? কোনো সংকট হয়েছে? কিছু তো সংকট হয়নি আমাদের। তারপরে আমাদেরকে আর্টিফিশিয়ালি কে বুঝাইলো যে তোমাদের সংকট হবে? সামওয়ান ইজ পুশিং আস। তার মানে তাদের ইন্টারেস্ট সার্ভ করে তারা এখানে আছে। তো আমাদেরকে প্রেশার দেওয়া দরকার। আমি বলতেছি সরকারি দল, বিরোধী দল, সাধারণ মানুষ কিছু বুঝি না। আমাদের আমার রাষ্ট্রকে আত্মমর্যাদাশীল দেখতে হবে। আপনার সাথে আমার সম্মানের সূচক সম্পর্ক হবে। আমি ছোট হতে পারি। আপনি খেয়াল করেন ইন্ডিয়া শুধুমাত্র এই যে সার্কের একটা ন্যাশনের সাথে তাদের সম্পর্ক ভালো নেই, ছোট ছোট রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্ক ভালো নেই, কারণ দাদাগিরি করলে মানুষ তো পছন্দ করে না। রেসপেক্টফুলি আসেন, আপনার ইন্টারেস্ট আপনি না, আমার ইন্টারেস্ট আমি নেই, তাহলে আপনি বিজনেস করতে পারেন, আমি আমার কম দামে নিতে পারবো, আপনি বর্ডার কিলিং করবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে আজকে দেখবেন ইন্ডিয়ান একটা নিউজ পোর্টালে দেখলাম, তারা প্রায় 40টা নতুন বলে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স তারা ব্যুরো করেছে, এসআইবি ইউনিট করেছে বাংলাদেশের বর্ডার কি তারা নতুন করে ইন্টেলিজেন্স 40টা আলাদা করে ব্রাঞ্চেস বানাচ্ছে। কেন? আমাদের সাথে আপনি ভালো সম্পর্ক করতেছেন, আপনি ইন্টেলিজেন্স দিয়ে আমাদেরকে অস্থির বানিয়ে দিতে চান, তাহলে বাংলাদেশকে অস্থির করে কি লাভ আপনার? তাহলে আমাকে স্টেবল চাচ্ছেন না। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের অবস্থানটা সেখানে শক্ত দেখেন কিনা, নাকি আমরা শুধুই বক্তব্য দিব, আমরা শুধু নিন্দা জানাবো, এই পর্যায়ে আসলে আমাদের প্রথমত হচ্ছে অ্যাপ্রিশিয়েট পাওয়ার যোগ্য, যেটা আমাদের প্রাইম মিনিস্টার করেছে, ভেরি ফ্যাসিনেটিং, উই শুড সাপোর্ট ইট। এবং আমি বলছি ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে উই শুড বি টুগেদার, আমাদের রাষ্ট্রের স্বার্থের ক্ষেত্রে। যদি রাষ্ট্রের স্বার্থে সরকার বিপরীত যায়, আমি অবশ্যই দাঁড়িয়ে যাব। এই দেশের মানুষের সম্মানবোধ, রাষ্ট্রের যে একটা ইন্টারেস্ট, কারণ উনি একটা সবাই জানে একটা দণ্ডিত ব্যক্তি, ওখান থেকে উস্কানিমূলক কথা বলা দরকারটা ছিল না, তো ওনারা অ্যালাউ না করতে পারতো। উনি কি পাসপোর্ট নিয়ে গেছেন বাংলাদেশের? উনি কোন পাসপোর্ট হোল্ড করে ওখানে কি হিসেবে আছেন উনি বলেন আমাকে? মানে ইন্ডিয়াতে যে আছেন ওরা প্রায় 50,000-এর মতো আওয়ামী লীগের লোকজন, কি ভিসায় আছেন ওনারা? কিসে আছেন? উনি কি বাংলাদেশের নাগরিক পরিচয় আছেন? কি পরিচয় আছে? এটাকে ইনশিওর করা উচিত যে একটা মানুষ আসলো আপনার কাছে কোনো ছাড়াই, নর্মাল ফর্মাল সিস্টেম ছাড়াই, আপনি তাকে রাইখে দিয়ে আবার আমাদের উস্কানি দিচ্ছেন। ইট ইজ নট গুড। অনেকে বলছেন যে এই যে নানা সময় শেখ হাসিনা কথা বলছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এগুলো এক ধরনের, আপনিও বলছিলেন যে এক ধরনের প্রেশার তৈরি করা এবং এক ধরনের অস্থিরতা তৈরি করা। অ্যাডভোকেট পাপিয়া, আপনার কাছে কি মনে হয় সরকারকে এই চাপটা কি আসলে অনুভব করে কিনা, নাকি এটাকে খুব একটা পাত্তা না দিলেও চলবে? এটাকে সরকার তো দূরের কথা, আমি বাংলাদেশের নাগরিক হিসেবেই কোনো চাপ অনুভব করি না।
কারণ আমার জন্ম যেদিন থেকে হয়েছে, আমার দেশের জন্ম যেদিন থেকে হয়েছে, আমি সেদিন থেকেই তো ভারতকে চিনতে শিখেছি। ভারত আমার সুপ্রতিবেশী সুলভ আচরণ করেছে না দাদাগিরি আচরণ করেছে? 71 থেকে শুরু করে এই 26 সাল পর্যন্ত এখানে ভারতের শুধরানোর কোনো প্রকার ইন্টারেস্ট নাই। আর ভারতকে আমাদের এই শুধরানো ছাড়া নতুন করে নতুন আঙ্গিকে ওই দাদাগিরি আচরণ করতে আসলে গ্রহণ করারও কোনো সুযোগ নাই। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 5ই আগস্ট যেখানে স্বৈরাচারের পতন দিবস হিসেবে গোটা বাংলাদেশের মানুষ উদযাপন করছে রাষ্ট্রীয়ভাবে, এবং রাষ্ট্রীয়ভাবে সেই দিনটিকে ছুটি হিসেবে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিন তাদেরকে বক্তৃতা ওখান থেকে ভারত থেকে প্রচার করতে হবে। তাহলে এটা ভারত রাষ্ট্র সরকার স্বাধীনতার চরম ধৃষ্টতা এবং চরম নোংরামির একটা বহিঃপ্রকাশ এবং দৃষ্টান্ত বর্তমানে আবার নতুন করে স্থাপন করলো। এবং সেখানে তারা শেখ হাসিনার বক্তব্যটাতে কি আসলো? অধিকাংশ বক্তব্যে সেই নির্যাতিত হয়েছে, তাকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হয়েছে তার হাতের ক্ষমতা নিয়ে। তাদের লোকজন যেখানে সেখানে মারটার খেয়ে লাশ হয়ে যেখানে সেখানে পড়ে থাকছে, উল্টে আরো নালিশ সালিশ বিচার যেগুলা দেওয়ার সে দিল। আর তার যেটা স্বভাবসুলভ আচরণ, 71-এর স্বজনহারা পরিবার হারিয়েছি, 75-এর 15ই আগস্ট সেই হিসেবে কান্নাকাটি যেটা করার সেটা করলো। একই নাটক, একই জিনিস। আর এগুলা শুনতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর ভারতের আচরণের কোনো প্রকার পরিবর্তন হবে না। আর ভারতকে প্রতিবেশী হিসেবে যতটুকু সম্মান মর্যাদা অধিকার জিও রাজনীতি পাবলিক সেটা বাংলাদেশ সবসময় দিয়ে আসছে, দিয়ে আসবে। কিন্তু ভারত সেই সম্মানটা ধরে রাখতে পারবে কি পারবে না সেটা তার আচার আচরণের উপর অদূর ভবিষ্যতে ডিপেন্ড করবে। তবে বর্তমান যে আচরণটা ভারত করলো এটা মোটে গেল ভালো কাজ করেনি। একেবারে আওয়ামী লীগের 14 গোষ্ঠী মিলে ওই ভারতে আশ্রয়, ভারতের বক্তব্য বিবৃতি, রাজকীয় জীবনযাপন এবং ওইখান থেকে সলা পরামর্শ, ডিপি স্টেটের সব বিভিন্ন কনস্পিরেসি ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং আপনার এই 5ই আগস্টকে কেন্দ্র করে যে জোট এর ভিতরে ভাঙনের জন্য নতুন করে প্রচেষ্টা চালানো, এই যে সমস্ত কারবার গুলো করতেছে, এগুলো সাধারণ মানুষকে ভালোভাবে নিচ্ছে না। হাসিনা তার দলপাটিকে একটু উজ্জীবিত করার জন্য চেষ্টা করলো, কিন্তু ধরাটাও খেলো। কারণ সে আসবে, তার দিন তারিখ ক্ষণ বলে কিছু নাই। আর তাকে আসলে বাংলাদেশের আসামি হিসেবে আসতে হবে এবং তাকে কাস্টডিতে যেতে হবে। কাস্টডির যে নিয়ম কানুন সেটা তাকে মানতে হবে। তো তাকে কেউ নিষেধ করছে নাকি যে আসামি হিসেবে বাংলাদেশে আসতে? কেউ না তো করেনি। তবে এটা বাংলাদেশের, আপনি যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশের সরকার এতে বিচলিত কিনা, মোটেও বিচলিত না। বিএনপি সরকার সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যে কোনো রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব সুলভ। এটা আমাদের এখন আমরা জানি যে আবার একই সাথে ভারত সরকার বিমস্টেকে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছেন। সেখানে আসলে আমাদের অবস্থানটা কি হবে? সেখানে দেখা যাবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, প্রপার সম্মান মর্যাদা একটা স্বাধীন রাষ্ট্রের, গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধিকে সব ফর্মালিটিস মেনটেন করে কিভাবে কি করে তারা দাওয়াত দেয় না, কি উল্লেখ করে না, তাদের অনেক মাইল প্যাচ আছে এগুলোর ভিতরে। এগুলো সরকার বিচার বিশ্লেষণ করে নিখুঁতভাবে দেখে যেটা উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার সেটাই নেবে। এবং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক সারা পৃথিবীর সব রাষ্ট্রের হোক, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারও চায় এবং আমরা একটা দলের কর্মী হিসেবে আমরা এটাই চাই। আমরা দলের সাথে সম্পর্ক করতে চাই না, ব্যক্তির সাথে সম্পর্ক করতে চাই না। এটা সাফ কথা এবং সর্বশেষ কথা। জি, মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি বোধহয় এই বিষয়ে কিছু যুক্ত করতে চেয়েছিলেন। এখানে আপনি দেখেন যে এনারা তো শুধু মানে শেখ হাসিনা বা তার এই যে মানে চোর, দুর্নীতিবাজ, মানবতা বিরোধী হত্যা মানে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদেরকেই তারা আশ্রয় দেয়নি। আপনি জেনারেল জিয়াউর রহমান যে হত্যাকারী মেজর মোজাফফর কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন, তাকেও আশ্রয় দিয়েছে। আরেকজন মেজর মঈন, উনিও জেনারেল জিয়াউর রহমানের হত্যাকারী ছিলেন, তাকেও তখন সেখানে আশ্রয় দিয়েছেন। তো এখন এইগুলোকে কি মনে হয়, বাংলাদেশের প্রেসিডেন্টকে যে হত্যা করবে তাকে ওরা আশ্রয় দিবে? এবং তাদের পাসপোর্ট দিয়েছে, তাদের কাগজ দিয়ে মানে কাগজপত্র দিয়েছে, সেই পাসপোর্ট নিয়ে মেজর মোজাফফর বিভিন্ন দেশে ঘুরেও বেরিয়েছেন। তো এগুলো ভারত কেন করবে? তারা কি চায়? তারা কি তাহলে প্রকাশ্যে বলে দিক যে বাংলাদেশে এই রাজনৈতিক দল এরা না থাকলে, এই মানবতা বিরোধী, এই দুর্নীতিবাজ, এই খুনি এরা না থাকলে আমরা কাউকে থাকতে দিব না? সোজা কথা বলে দেখ। ভারতের আচরণ তো সেই কথাটা বলতেছে। তবে ভারত একটা বাস্তবতা মানতে চায় না। সে বাস্তবতাটা হচ্ছে যে শেখ হাসিনা বা এই আওয়ামী লীগকে নিয়ে যতই খেলুক, এরা জাতিসংঘ কর্তৃক মানে স্বীকৃত যে এরা মানবতা বিরোধী অপরাধে জড়িত।
এরা ওই হাজার পৃথিবীতে আগের মতো গিয়ে ওই একই গান গাক, ভাঙা রেকর্ড বাজাক যে বাংলাদেশে এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, আমাদের প্রগতিশীল রাজনৈতিক দল দরকার। পৃথিবীর কেউ এগুলি আর মানতে রাজি না। এইগুলো অনেক চেষ্টা তারা এর মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের লবি দিয়ে করেছে, আপনার ইউরোপিয়ান ইউনিয়নে করেছে, কোনো জায়গায় তারা এগুলো নিয়ে পাত্তা পায়নি। কেন পৃথিবীর কেউ ওই যে নাৎসিদেরকে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসিদেরকে কেউ পুনর্বাসন করার জন্য, তাদেরকে সহানুভূতি দেখানোর জন্য পাত্তা দেয়নি, এরকম এদেরকেও পাত্তা দিবে না। শুধু ভারত এগুলো কেন করবে? আমার এখন এখানে একটা প্রশ্ন জাগে যে বাংলাদেশ বারবার বলছে, এই যে আপা যেটা বলছিলেন, দেখেন কি উনি বলছিলেন যে কেবলমাত্র মানে কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টের শশী থারুর উনি এইটা বললেন যে ভারত মানে রাজনৈতিকভাবে কোনো তৎপরতা শেখ হাসিনা চালাতে দিবে না। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দীর্ঘদিন পর এসছে। ভারত যদি বলে 18 সালের নির্বাচন সহি ছিল, 24 সালের নির্বাচন সহি ছিল, হেল উইথ ইট, তাহলে ভারতের কোনো নির্বাচনও সহি না। এবারের ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে 91 লাখ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। তারপরে আমি বলছি ভারত পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, ওইটুকু শ্রদ্ধাবোধ আমার আছে, কিন্তু তারা নিজেদের শ্রদ্ধাবোধ নিজেরা নষ্ট করছে। আপনি আমাদের দেশে জোর করে আপনি একটা জিনিসকে চাপিয়ে দিয়ে বাংলাদেশের সামাজিক জুটবদ্ধতা নষ্ট করেছেন, এই পরিবারের সাথে সেই পরিবারের গন্ডগোল সৃষ্টি করেছেন। আপনি আমাদের গ্রামে ধরেন পাশাপাশি সবাই থাকে, সেইগুলোতে আপনার রাজনৈতিক কারণে এই যে মানে এমন একটা পরিবেশ আপনি এই ভারতের জন্য তৈরি হয়েছে যে এখন মানুষ একজন আরেকজনকে ধরেন আওয়ামী লীগ বা অন্য পরিবার, একই পরিবারের ধরেন আওয়ামী লীগ আছে, অন্য দলের আছে, একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। তার এই জিনিসগুলো কে তৈরি করেছে? তাদের কেন বাংলাদেশের জিনিসটা মানে আপনার তৈরি করা দরকার? বাংলাদেশে যে ভারত বিরোধিতা বাড়ছে, আমি এটাকে খুব অ্যালার্মিং মনে করি, কিন্তু তারা সেটাকে বলে যে এগুলো উগ্রবাদীরা বাড়ছে। আপনার যদি খেয়াল থাকে, সেদিনও আপনার এই অনুষ্ঠানে একজন ওদের সাংবাদিক বলছিলেন বাংলাদেশের নাকি উগ্রবাদীরা গিয়ে, জঙ্গিরা গিয়ে আন্দোলন করেছে, 5 মানে জুলাই আন্দোলন করেছে, একজন সাংবাদিক। তো এখন বাংলাদেশের ভারত বিরোধিতা বাড়ছে ভারতীয়দের অবমিশ্রকারী এক একটা কার্যকলাপের জন্য। বাংলাদেশের মানুষ ধরেন উগ্রবাদী গোষ্ঠী সীমিত পরিসরে আছে, এটা সব দেশেই আছে, তারা তাদের জন্য পারছে না। তারা এরকম করবে তখন তো অন্য মানুষরা খেপে যাবে। আপনি কি মনে করেন যে উনি একজন বিএনপি নেত্রী, উনি একজন জঙ্গি, উনি একজন এমপি, উনি একজন জঙ্গি, আমি একজন জঙ্গি, উগ্র মনোভাবাপন্ন একজন ব্যক্তি? আপনি আমাদেরকে মানে বাংলাদেশকে এই যে এইভাবে ব্র্যাকেটেড, আজকেও দিলীপ ঘোষ মনে হয় একটা কথা বলেছেন, বাংলাদেশে অনেক কিছু করছে, মানে সহ্য করতে পারছেন না। কি করছে আমাদের দেশে? ওখানে আমাদের দেশে কি মসজিদের থেকে, ওদের দেশের মতো মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে, নাকি গরু খাওয়ার জন্য কাউকে পিটিয়ে মারা হচ্ছে, নাকি আমাদের কোনো মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে? আমাকে দেখাক, ওরা দেখাক। আমাদের সরকার, আমাদের বিরোধী দল, হ্যাঁ নিজেরা এই যে ওনারা বিএনপির সাথে মারামারি করবে না, এটা করবে, এটা চলবে, এটা রাজনীতিতে চলে। তারপরে আবার দুজন কথা বলবে, কিন্তু ওনারা এগুলো আমাদের দেশে কেন অশান্তি সৃষ্টি করতে চায়? আমাদের যদি নির্বাচনী ব্যবস্থাটা যদি ধরেন ঠিক থাকতো, এই যে আপনার 2009 সালের পর থেকে, তাহলে কি এই জুলাই আন্দোলনের মতো একটা আন্দোলনের দরকার হতো? আপনি আমাকে বলেন। যদি নির্বাচন ঠিক হতো, এক সময় হয়তো বিএনপি আসতো, যদি বিএনপি নাও আসতো, আওয়ামী লীগও যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসতো, বিএনপি কি বা জামাত ইসলামী কি বলতো যে না আওয়ামী লীগ অবৈধভাবে আসছে? তা তো বলতো না। তো ওরা এটা নষ্ট করলো কেন? এটা নষ্ট করেছে ভারত, আর কেউ নষ্ট করেনি। আপনার এরকম ওরা এক এক সময় ওরা চাণক্যের নীতির একটা মালার কথা বলে, আমি অর্থশাস্ত্র চাণক্যের পুরোটা পড়েছি। এই সমস্ত বস্তা পচা কয়েক হাজার বছরের, খ্রিস্টপূর্ব কত বছরের এরকম একটা বইয়ের থিওরি দিয়ে আধুনিক বিশ্ব চলে না। এগুলো আমরা বহু দেখেছি। এমনকি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ হওয়ার পরে উনি যখন ওআইসি সম্মেলনে যেতে চাইলেন, যে বাংলাদেশ তখন আপনার পৃথিবীর আপনার দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ছিল, পাকিস্তান তখন তৃতীয় ছিল, উনি যখন যেতে চাইলেন তখন ভারত হেন কোনো পথ নেই যে বাধা দেয়নি। কেন উনি যাবেন ওখানে? মানে আমাদেরকে ওআইসি সম্মেলনও মানে শেখ মুজিবুর রহমান যাবেন, তাকে যেতে দিবে না। এটা নিয়ে আপনি দেখেন যথেষ্ট রেফারেন্স আপনি পাবেন ভারতীয়দের, তারা যেতে দিবেন না। তখন শেখ মুজিবুর রহমান সাহেব এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলেছিলেন, আমাকে দক্ষিণ এশিয়ার রাজনীতি শিখাতে আসবেন না, ভারতীয় একজনকে বলেছিলেন। হ্যাঁ, দেখেন ওনারা তো তার মানে তাদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন, ওনাকে পর্যন্ত এই বিষয়ে তারা নড়াচড়া করতে দেয়নি। তারপরে তো জিয়া রহমান সাহেব আসলেন, উনি এসেই যখন একটুখানি স্বতন্ত্র নীতিমালা মানে অনুসরণ করা শুরু করলেন, আমাদের প্রতিরক্ষা নীতিটা, পররাষ্ট্র নীতিটাকে একটু ঠিক করা শুরু করলেন, বাস ওদের মাথা খারাপ হয়ে গেল। তাহলে ওনারা কি বলতে চায় যে ওনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিস্টার খলিলুর রহমান আর শ্যামা অবৈধ আপা ওনারা একই কথা বলবেন, জিহুজুর করবেন? তা তো করবেন না। তো ওনারা কি, নেপাল তো একটা হিন্দু রাষ্ট্র, পৃথিবীর একমাত্র স্বীকৃত হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল,
আমাদের সাথে তো ভাই নেপালের কোনো সম্পর্ক খারাপ না, যথেষ্ট ভালো। নেপালিদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, নেপালিদের সাথে চীনাদের কোনো বিরোধ নাই, নেপালিদের সাথে পাকিস্তানিদের কোনো বিরোধ নাই। আপনার শ্রীলঙ্কা একটা বৌদ্ধ অধ্যুষিত রাষ্ট্র, তাদের সাথেও তো কারো কোনো বিরোধ নাই। আমাদের সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্রেরও বিরোধ নাই। তো এদের সাথে কেন বারবার এরকম অবস্থা দাঁড়ায়? এটার জন্য বাংলাদেশ দায়ী না। আপনি আমার মানে যে আমি যখন একটা উদাহরণ দিই ব্যক্তিগত, এটা সম্ভবত 2004 সালের কথা, আমি তখন দৈনিক পত্রিকার আপনার ভারতের পিটিএর সাবেক একজন মানে ডিজি, উনি ছিলেন, ওনার নাম হচ্ছেন ভিপি বাইদিক, উনি সম্ভবত ইন্তেকাল করেছেন। উনি বাংলাদেশে এসেছিলেন কয়েকদিনের সফরে। উনি একজন নামজাদা সাংবাদিক ছিলেন, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সবার উনি বন্ধু পর্যায়ে ছিলেন। তো উনি যখন এসে একটা সেমিনারে বলছিলেন, আমি এটা কভার করছিলাম, ওনার মত ছিল যে আমি গত কয়েকদিন বাংলাদেশ ঘুরে বাংলাদেশের মানুষের সাথে কথা বলে যেটা বুঝেছি যে বাংলাদেশের মানুষ একটি স্নেহশীল বড় ভাই চায়, যারা মাথায় হাত দিয়ে তাকে স্নেহ করবে, একটি বড় দাদা চায় না। আমি পরের দিনে ওনার এই কথাটাকে লিড রিপোর্ট করেছিলাম, আমি নিজে লিখেছিলাম রিপোর্টটা, লিড রিপোর্ট করেছিলাম। তা আমার এরকম বহু আপনার সজ্জন ব্যক্তি ভারতে আছেন। ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, ভিপি সিং, আপনার তারপরে যে অটল বিহারী বাজপেয়ী, এনারা সবাই যে এখনকার বিজেপির আগের যেটা ছিল জনতা দল, সেখান থেকে এসছেন। তাদের সময় বাংলাদেশের সাথে সম্পর্ক চমৎকার ছিল। মোরারজি দেশাই আমাদেরকে গঙ্গার পানি সুষ্ঠুভাবে দিয়েছিলেন জেনারেল জিয়ার সময়। আমরা তো বাহাবা দেই তাকে, আমরা তো শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু এগুলো কি? এগুলো আপনি কংগ্রেস বলেন, এই যে প্রণব মুখার্জির যে অফশুট, এরা বাংলাদেশে আপনি ওনার বই পড়েন, কিভাবে হাসিনাকে আনার জন্য ওনারা কাজ করেছেন, ওনারা তাছাড়া বোঝেন না কেন ভাই? খালেদা জিয়াকে ওনারা অপমান অপদস্থ করেছেন কেন? ওনার ওই যে কি মানে যা তা কথাবার্তা যখন তখন বলবেন। আপনি এই জিনিসগুলো যদি ভারতীয় পক্ষ থেকে বন্ধ না হয়, তাহলে আমার আশঙ্কা যে বাংলাদেশ হয়তো এক সময় বাধ্য হয়ে নিজের নিরাপত্তা, নিজের স্থিতিশীলতা, নিজের অর্থনীতি রক্ষার জন্য চরম ভারত বিরোধী শক্তির সাথেও আপনার বন্ধুত্ব করতে আরো কয়েক ধাপ এগিয়ে যেতে পারে। তখন কি সেটা ভারতের জন্য ভালো হবে? নিশ্চয়ই আপনি যে বিষয়টি সামনে নিয়ে আসছেন, এই বিষয়টি হয়তো ভূ রাজনীতিতে বিশাল একটি প্রভাব পড়বে যদি এই ধরনের অবস্থানে আসলে চলে যায় আমাদের প্রতিবেশী দেশগুলো।